আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একজন চাকুরিজীবী সে কিভাবে রিটার্ন সাবমিট করবে। এখন তার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে তাকে রিটার্ন জিরো আসবে, আর তার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে তার মিনিমাম রিটার্ন দিতে হবে। তো আমরা সবাই জানি। আসুন আমরা এখন চলে যাচ্ছি গুগলে। আমরা এখানে গুগলে চলে গেলাম। সেখানে আমরা ই রিটার্ন লিখব। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। তো আমি যেহেতু ই রিটার্ন সাবমিট করতে যাচ্ছি সেজন্য আমি ই রিটার্নে সাবমিট করলাম। যেহেতু আপনারা সবাই জানেন এখানে অ্যাকাউন্ট থাকলে, সাইন আপ করা থাকলে টিন এবং বায়োমেট্রিক সিম দিয়ে সাইন আপ করে নেবেন, না থাকলে করে নেবেন, থাকলে আপনার লগ ইন করবেন। আমি এখন লগ ইন করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনারা নিজেই নিজের রিটার্ন সাবমিট করতে পারবেন। আমি এখন রিটার্নে ক্লিক করব। এখানে যেহেতু আমারটা আমি করছি সেলফি থাকবে, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 থাকবে। যদি আপনাদের চেঞ্জ করতে হয় এটা প্রথমে করে নেবেন। এখানে 25-26 করা আছে। আপনারা যদি প্রিভিয়াস দেখেন সেক্ষেত্রে আপনি এভাবে প্রিভিয়াসটাও দিতে পারবেন, 24-25 এবং 25-26। তো আমি যেহেতু 25-26 দিচ্ছি, আমি এটা কিছু করলাম না। আমার ট্যাক্স ইয়ার হচ্ছে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025। যেহেতু রেসিডেন্স হলে নন রেসিডেন্ট, যেহেতু আমার ট্যাক্স ইনকাম আছে আমি এখানে ইয়েস দিলাম। আমার হেড অফ ইনকাম, যেহেতু আমি জব করি, এখানে ইনকাম ফ্রম দ্য এমপ্লয়মেন্ট এটা থাকবে। আপনারা এখানে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আপনারা যদি কার্সার ধরেন তাহলে আপনারা নিজেই দেখতে পারবেন, বুঝতে পারবেন কি চাচ্ছে। যেহেতু আমার দুইটা ওয়েতে ইনকাম আছে, একটা হচ্ছে আমি জব করি, আরেকটা হচ্ছে আমার একটা ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম হয়, সেটা উল্লেখ করে দিব। তারপর কন্টিনিউ দিয়ে চলে যাবেন। যেহেতু আপনাদের এখানে যদি সিটি কর্পোরেশন হয়, সিটি কর্পোরেশন সারা হলে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি সিটি কর্পোরেশনের না, আমি বাইরে, আমি এটা এনি আদার এরিয়া সিলেক্ট করলাম। ক্লেম ট্যাক্স রিবিট ফর ইনভেস্টমেন্ট, হ্যাঁ আমি ক্লেম করব, ইয়েস করছি। যেহেতু IT10B রিকোয়ারমেন্টস, ইয়েস আমি এটা, আমার যেহেতু 50 লাখের উপরে ওয়েলথ নাই তাই আমি এটা নো করলাম। আপনাদের মোটর কার থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। অন অফশোর প্রপার্টি থাকলে দিবেন, না থাকলে না দিবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যদি থাকে দিবেন, না থাকলে নো দিবেন। আমার নাই, আমি নো দিয়ে গেলাম। এটা ইম্পর্টেন্ট। IT10B যেটা ম্যান্ডেটরি না, বাট আপনার সম্পূর্ণ সম্পদের হিসেব দিয়ে রাখেন তাহলে ফিউচারের জন্য আপনার ভালো হবে, কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। সাপোজ আপনি এখন অল্প টাকার মালিক, পরে একটা জমি বিক্রি করছেন, এখন শো করেন না, কিন্তু জমিটা 1 কোটি টাকা হয়ে গেল, দেখা গেল আপনি সেটা শো করতে গেলে অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হয়। যা আছে এখনই বলে রাখলে আপনার ভালো। যেহেতু আমি ইনকাম ফ্রম আমার এমপ্লয়মেন্ট থেকে আসে, তা আমি এখানে আমার এমপ্লয়মেন্টের সব কিছু উল্লেখ করলাম। আমি কোন কোম্পানিতে জব করি, কোথায় করি, আমার পজিশন কি, সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম। আপনারা আপনাদেরটা মতো বসিয়ে দিবেন। এখানে একটা কথা বলে রাখি, স্যালারি সার্টিফিকেট যখন কোম্পানি থেকে নেবেন তখন তারা ডিটেলসটা উল্লেখ করে দেবে, অর্থাৎ ইয়ারলি আপনার স্যালারি কত পেয়েছেন। এখানে আমি দেখিয়েছি আমার বেসিক স্যালারি 1,95,996 টাকা, হাউস রেন্ট 98,000
4 টাকা, মেডিকেল অ্যালাউন্স 36,000 টাকা, কনভেন্স 30,000 টাকা। যেহেতু আমার কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে, আমি ঈদের বোনাস পাইনি, সেক্ষেত্রে আমি এটা বোনাস উল্লেখ করিনি। তো এটা যখন আপনারা সব কিছু বসাবেন তখন দেখবেন অটোমেটিকলি একটা হিসাব কম্পিউটার করে দিবে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট সামারি। আপনি সেখানে গেলে দেখতে পারবেন যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনি টোটাল ইয়ারলি কত পাইছেন, সেখানে কতটা আপনার ট্যাক্স ছাড়া ইনকাম, কোনটা ট্যাক্সেবল ইনকাম। যেহেতু আমার 2,40,000 এর উপরে আসেনি, সেই হিসাবে আমার ট্যাক্স আসবে না। আরেকটা আমার ফিনান্সিয়াল অ্যাসেট আমি বলছিলাম আপনাদের, সেই ফিনান্সিয়াল অ্যাসেটটা হচ্ছে আমার একটা এফডিআর আছে। সেই এফডিআরটা কোন ব্যাংকে, কোন জায়গায় ডিটেলস লিখবো, এফডিআর নাম্বার দিলাম, কত টাকা প্রফিট পাইছি লাস্ট অর্থবর্ষ সেটা উল্লেখ করলাম, কত টাকা টিডিএস উৎস কর কেটেছে সেটা এখানে উল্লেখ করে দিয়েছি, এবং এন্ড অফ ইয়ার আমার ব্যালেন্স কত ছিল সেটা আমি এখানে বলেছি। এখানে আরেকটা আমার আছে ট্যাক্স এক্সাম্পট ইনকাম, যেটা আমি আপনার বিদেশ থেকে পেয়েছি গিফট হিসাবে, সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি। এনিওয়ে সেভেন কন্টিনিউ, আপনারা থাকলে দিবেন, না থাকলে নেই। এখানে আছে রিবেট ক্লেম করার জন্য, যেহেতু আমার লাইফ ইন্স্যুরেন্স আছে, আমি আমার 2টা লাইফ ইন্স্যুরেন্স আমি 2টাই দেখিয়েছি। লাস্ট 1 ইয়ার আমি কত টাকা প্রিমিয়াম দিয়েছি আমি সেটা উল্লেখ করেছি। আমার এখানে প্রিমিয়াম যা দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি, আমি কম দিয়েছি, কমটাই উল্লেখ করেছি। 2টাই আমি নাম্বার দিয়ে তার প্রিমিয়ামটা উল্লেখ করে দিয়েছি। আমার একটা ডিপোজিট ডিপিএস আছে, সেই লাস্ট অর্থবর্ষরে আমি কত জমিয়েছি সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এভাবে আমি দিলাম, আমি ডেবিট দিয়ে দিলাম। এখন আমার এক্সপেন্ডিচার, আমার ইয়ারলি আমি কত খরচ করেছি, আমি খাবারের জন্য খরচ করেছি 1,50,000 টাকা, আমি বাসা ভাড়ার জন্য খরচ করেছি 1,20,000 টাকা, আদার আমার ট্রান্সপোর্টেশনের জন্য খরচ করছি 10,685 টাকা। আমি ইলেকট্রিসিটি, গ্যাস, কারেন্ট, ফোন সব মিলিয়ে আমি 53,760 টাকা। আমার বাচ্চার এডুকেশনের জন্য কত খরচ করেছি, ঈদে আমি কত খরচ করেছি, এগুলি আপনার সব আপনারা বসালে আপনার টোটাল যে ইয়ারলি খরচ, একটা উৎস কর কেটেছিল যেখানে 1,911 টাকা, সেটাও আমি উল্লেখ করে দিচ্ছি। আমার টোটাল ইয়ারলি খরচ করেছি 4,95,001 টাকা। এখন এখানে উল্লেখ করতে হবে যে আপনাদের যদি প্রথম রিটার্ন হয় তাহলে আপনার সব কিছু এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ আপনার সম্পদের সম্পূর্ণ বিবরণ এখানে তুলে ধরবেন। ফার্স্ট রিটার্ন হলে সব কিছুই তুলে ধরবেন। যেহেতু আমার এটা 4th রিটার্ন, তো আমি এখানে ইম্পোর্ট ফ্রম অটোফিল দিয়ে, যাদের 2nd রিটার্ন তারা ইম্পোর্ট, অর্থাৎ গত বছরে আপনি কি কি সাবমিট করেছেন সেটা ইম্পোর্ট ফ্রম অটোফিল দিয়ে আপনারা এটা নিয়ে আসতে পারবেন। আর যদি নতুন হয় সেক্ষেত্রে আপনারা অ্যাসেটের জায়গায় এখানে লেখছে বিজনেস ক্যাপিটাল, যদি আপনার কোনো এখানে কার্সার দলে দেখতে পারবেন আপনার কোনো বিজনেসের পার্টনারশিপ, শেয়ার এগুলি থাকলে আপনি এটা সিলেক্ট করবেন। কোনো যদি আপনার সম্পত্তি থাকে সেটা নন এগ্রিকালচার প্রপার্টি, অর্থাৎ আপনার যেটা বাড়ি করেন নাই বাট কৃষি জমি হয় না, এরকম জায়গা থাকলে সেগুলি উল্লেখ করে দিবেন। তারপরে হচ্ছে এখানে এগ্রিকালচার প্রপার্টি, যেটা কৃষি জমি হয় সেটাও আপনি উল্লেখ করবেন। যেহেতু এগুলি আমার আমি পেয়েছি আমার বাবার থেকে, সো এগুলি আমি ভ্যালু উল্লেখ করিনি বা আমি জানি না। যখন আমি বিক্রি করব তখন আমি এটা ভ্যালু উল্লেখ করতে পারবো এবং ওই টাকাটা আমি দেখাই দিতে পারবো। ফিনান্সিয়াল অ্যাসেট, যেহেতু আমার শেয়ারে কিছু টাকা আছে, সেই টাকাটা আমি উল্লেখ করিতেছি। এখানে আমার বিও অ্যাকাউন্ট নাম্বার দিলাম, পারচেজ দিলাম, কোন
ব্রোকারিজ হাউজের বিও অ্যাকাউন্ট সেটা উল্লেখ করে দিলাম। আমার এন্ড অফ ইয়ার আমার ভ্যালু কত ছিল শেয়ার মার্কেটে সেটা আমি উল্লেখ করে দিলাম। আপনাদের সঞ্চয়পত্র থাকলে আপনারা এখানে ফিল আপ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার ডিটেলস আসবে। হ্যাঁ, সো আমার যেহেতু ফিক্সড ডিপোজিট একটা এফডিআর আছে সেটা আমি উল্লেখ করলাম কোন ব্যাংকে আছে, কত অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা, এন্ড অফ ইয়ারে ভ্যালু। ডিপিএস আছে আমি সেটা কত টাকা, এন্ড অফ ইয়ারে ব্যালেন্স কত ছিল সেটা আমি বসিয়েছি। তারপরে আপনার গোল্ড, ডায়মন্ড এগুলি যেহেতু আমি গিফট পেয়েছি আমি উল্লেখ করেছি। তো এখানে আমার এন্ড অফ ইয়ারে আমার যে কয়েকটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেগুলি টোটাল এখানে আমি বসিয়েছি, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু বসানোর পরে এখানে আমার জিরো আসছে, সেই জিরোটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে আপনার আমার এন্ড অফ ইয়ার আমার ক্যাশ কত ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি। তারপর লায়াবিলিটিস, এখানে খেয়াল করবেন আমার কিছু লায়াবিলিটিস আছে যেটা আমার বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডগুলি আমি দেখিয়ে দিয়েছি আমার কত টাকা জুন ক্লোজিংয়ে আমার কত টাকা লায়াবিলিটিস ছিল সব উল্লেখ করেছি। এখানে দেখেন ওরা আমাদের যে হিসাবটা অটো করে দিয়েছে সেটা হচ্ছে আমার অ্যানুয়াল লিভিং এক্সপেন্স যেটা আমি বসিয়েছিলাম সেটা এত আসছে। এর মধ্যে একটা বলে রাখি, আমি আমার ওয়াইফকে লোন দিয়েছি 5 লাখ টাকা, সেটা আমি উল্লেখ করে দিয়েছি। আবার ওয়াইফের এইটার মধ্যেও দেখাই দিব, সে আমার থেকে 5 লাখ টাকা নিয়েছে। এখানে সোর্স অফ ফান্ড আসছে আমার টোটাল ইনকাম থেকে। ট্যাক্স এক্সাম্পট ইনকাম অ্যালাউন্স এটা ছিল আমার টোটালি গত বছর এটা। এখানে আপনারা হিসাব নিকাশ যাই করছেন এখানে ডিফারেন্স জিরো হতে হবে। এটা আপনার জিরো করার জন্য আপনারা হিসাবটা বারবার করবেন, বা আপনার একান্ত না মিললে আপনি কিছু ক্যাশ ইন হ্যান্ড দেখালেন, কম দেখান বেশি দেখান, যেমনভাবে দেখাতে হবে যেটা আপনার কোশ্চেন মার্কের মধ্যে না পড়ে। তো এদিকে যদি আপনার সম্পদ গত বছর তুলনায় এই বছর কমে, যেমন আমার নেটওয়েলথ প্রিভিয়াস ইয়ার থেকে এবছর দেখা যাচ্ছে আমার কিছু কমছে, এটা সমস্যা নেই, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। এখানে দেখেন ওরা আমারে বলতেছে আমার ইনকাম, এমপ্লয়মেন্ট থেকে যে ইনকাম আসছে সেইটার যেটা ট্যাক্স ছিল 2,40,000 টাকা ট্যাক্সেবল ইনকাম। ফিনান্সিয়াল অ্যাসেট থেকে আমি পেয়েছি 19,000 টাকা, এই 2,59,000 টাকা। আর ট্যাক্স এক্সাম্পট ইনকাম যেটা আমার বিদেশ থেকে আসছে প্লাস আমার নিজের ইনকাম এমপ্লয়মেন্ট থেকে সেটা উল্লেখ করে দিচ্ছে। এখন দেখেন ওরা আমাকে বলতেছে যে আমার যে উৎস করটা কর্তন করেছে সেটা এখানে আসছে, রিবিট হচ্ছে এত টাকা আমি পেয়েছি। তো সব মিলিয়ে আমাকে 1,911 টাকা ট্যাক্স পেয়েবল ট্যাক্স, যেহেতু আমার ট্যাক্সটা আমি দিয়েছি এখানে আপনি সিলেক্ট করে যে ট্যাক্সটা উৎসকর কেটেছে সেটা এখানে উল্লেখ করলে তখন আপনার এখানে যদি আপনি যান দেখেন আমাকে ওই যে আমার উৎসকরটা কেটে নিয়েছে সেখান থেকে আমি ক্লেম সোর্স ট্যাক্স, স্যালারি, ব্যাংক, এই যে এখানে আমি আমার যেহেতু এটা করা আছে আপনারা এগুলি সিলেক্ট করে দেন। আপনার এফডিআর থাকলে এফডিআর, ব্যাংক অ্যাকাউন্ট, টিডিএস মানে উৎসকর কত টাকা কেটেছিল, ব্রাঞ্চ নেম সব কিছু যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার যেহেতু আমার এটা ছিল আমি এটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন দেখেন আমি ওটা যে অ্যাডজাস্ট করার জন্য দিয়েছি সেটা হচ্ছে এটা। তো
তো এখন আমাকে বলতেছে সোর্স ট্যাক্স 1911 টাকা, টোটাল পেমেন্ট 1911 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। যেহেতু আমি অ্যাডভান্স যেটা কেটে নিয়েছে সেটা দেখিয়ে দিয়েছে, এখন আমার কোনো ট্যাক্স না। এখন আমি যদি এটা করি এই প্রসেস টু অনলাইন রিটার্ন, তাহলে আমার রিটার্নটা সাবমিট হয়ে যাবে। আশা করি আপনারা খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে নক করবেন। আমি ন্যূনতম ট্যাক্স ব্যাপারে আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।